কলকাতায় খুন হয়েছেন। আমি ওনাদেরকে তথাকথিত এমপি বলি, ওনাদেরকে এমপি বলাটা অহেতুক, বাজে কথা। যাই হোক, খুবই নৃশংস হত্যাকাণ্ড। তার ডেড বডি এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওটা টুকরো টুকরো করে ফ্ল্যাট থেকে বের করা হয়েছে এবং কোথাও না কোথাও ফেলে রাখা হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা, কিন্তু যে জিনিসটা খুব বরাবরের মতো আমরা দেখছি, মানে এই মানুষটার মৃত্যুর পর যেটা বেরিয়ে এলো তাতে দেখা গেল, আমরা যে প্রায় বলি বাংলাদেশ একটা মাফিয়া স্টেট, তার আরেকটা খুব ক্লিয়ার প্রদর্শনী হলো। আমি চিনতাম না জনাব আনোয়ারুল আজিমকে, যদিও তিনি তিনবার, এভাবে বলা হচ্ছে বাংলাদেশি চ্যানেলগুলোতে, তিনবারের এমপি। তো এই ভদ্রলোক আসলে একটা আপাদমস্তক মাফিয়া ছিলেন। আওয়ামী লীগ যে মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে কতগুলো মাফিয়া আসলে বসে আছে, সেটা এমপি হোক, সেটা মন্ত্রী হোক, সেটা অন্য কোনো নেতা হোক, আসলে মাফিয়া তন্ত্র। জাস্ট এরিয়া অনুযায়ী মাফিয়া কত বড় সেটা নির্ধারিত, জাস্ট আপাতমস্তক একজন মাফিয়া ছিলেন। সেই তথ্যগুলোই এখন আমাদের সামনে আসছে। তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, তার মাফিয়া তন্ত্র বা এই খুন হওয়ার পেছনে মূলত আরেক মাফিয়া দায়ী, তাকে খুন করেছে, সেটাই এখন সামনে আসছে। কিন্তু যে কথাটা বলছিলাম, আরেকটা কমন ফেনোমেনন আমাদের চোখের সামনে পড়ে। গত বেশ কয়েক বছর থেকে, বিশেষ করে 14 সালের পর থেকে, যখনই আমরা দেখব আওয়ামী লীগের কেউ মারা যাচ্ছেন, স্বাভাবিক মৃত্যুও যখন হচ্ছে, মানুষের মধ্যে সেটাকে এক ধরনের সেলিব্রেট করার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। একটা মৃত্যু দীর্ঘকালীন আমাদের সংস্কৃতিতে এটা আছে যে আমরা কেউ মারা গেলে আর তার সমালোচনা সাধারণত করতে চাই না। এমনকি মৃত্যু যার হয়, আমরা শোনার সাথে সাথে ভালো লোক ছিলেন, খারাপ হলেও আমাদের এক ধরনের চর্চা আছে, সামাজিক চর্চা, এটা বলার যে মানুষটা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, তিনি সৃষ্টিকর্তার কাছে গেছেন, তার বিচার সেই জায়গায় এখন চলে গেছে। তো আমরা এক ধরনের নিজেদের জায়গা থেকে ছেড়ে দেই ব্যাপারগুলো। কিন্তু এই আওয়ামী লীগের মানুষজন ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে, যেমন আজিবকে অনেকে চেনে না, কিন্তু আওয়ামী লীগের একজন এমপি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই খবরটাই বহু মানুষকে এমন সব মন্তব্য করিয়েছে যেগুলো খুব মর্মান্তিক। আবার তার জন্য যারা মন্তব্যটা করছেন তাদেরকে আমরা ব্লেম করতে পারি না। একটা সমাজকে এই পরিমাণ অসুস্থ বানিয়ে ফেলেছে ক্ষমতাসীনরা যে তাদের মৃত্যু এখন সেলিব্রেট করার বিষয়। লিস্ট একটু শোক বা অ্যাটলিস্ট চুপও আমরা থাকি না, আমরা সেলিব্রেট করি। আমরা নিশ্চয়ই জানি কয়েকদিন আগেই ইরানের প্রেসিডেন্ট রাইসি যখন মারা গেলেন, প্রচুর ইরানিয়ান আতশবাজি ফুটিয়েছেন, নেচেছেন, এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর ভিডিও আমরা দেখেছি। তার মৃত্যু সেলিব্রেট করা হয়েছে, যদিও উনি চোর ডাকাত এরকম বা মাফিয়া ছিলেন এই জন্য না, উনি অত্যন্ত কট্টর প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু অজনপ্রিয় ছিলেন। সে মৃত্যু সেলিব্রেট করা হয়, আওয়ামী লীগের মৃত্যু সেলিব্রেট করা হচ্ছে। এই মর্মান্তিকতা তাদেরকে লিস্ট কোনো রকমভাবে প্রভাব ফেলে? তারা খেপতে পারে, সবাই রাজাকারের বংশধর, সরি, কোনো না কোনোভাবে তাদের কাউকে না কাউকে ব্যাপারগুলো তলিয়ে দেখতে হবে। যাই হোক, জনাব আনোয়ারুল আজিমের ক্ষেত্রে আসি। এই ভদ্রলোক কলকাতায় গেলেন চিকিৎসার উদ্দেশ্যে। আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে তারপর তার অনেক পরিচয় আসছে, এবং এখানেও একটা খুব সারপ্রাইজিং ব্যাপার আছে। তিনি কি বস্তু ছিলেন সেটা আসলে আগে কলকাতার টিভি চ্যানেলগুলোতে আসছে। আমি গতকাল দীর্ঘ সময় বিভিন্ন চ্যানেল দেখছিলাম, আমাদের চ্যানেলগুলো এক ধরনের জানি না, তদন্তের স্বার্থে বলা হবে না, ব্লা ব্লা ব্লা, কিন্তু শেষে যখন ওখানে আসলো, পরে আমাদের টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় এটা চলে আসছে সেই জায়গায়। ঘটনাটা এরকম, উনি কলকাতায় গেছেন চিকিৎসা করানোর জন্য, এবং আমরা খেয়াল করবো গত 3-4 দিন আগে থেকে যে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল বা পুলিশকে জানানো হয়েছিল, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, উনি যোগাযোগের বাইরে আছেন। পরে আমরা জানতে পারলাম যে উনি ওখানে গিয়ে ওনার পূর্ব পরিচিত এক ভদ্রলোকের বাসায় উঠেছিলেন, সেখান থেকে আরেকটা ফ্ল্যাটে যান। সেই ফ্ল্যাটে উনি যাওয়ার পরে ওখানে উনি ওঠেন, এর মধ্যে আরও বেশ কিছু কথাবার্তা আছে যে একজন নারীকে দিয়ে টোপ দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। উনি যান সেখানে, তারপর সোফার আমাদের সামনে বয়ানটা যেটা আসছে সেটা হলো ওখানে বাংলাদেশ থেকে যাওয়া কিছু মানুষ তাকে ওখানে হত্যা করে, এবং ওখানে একজন ভিন্ন মানুষ ছিলেন যিনি আসলে এটাকে মূল হোতা বলে বলা হয়। এনার নাম হচ্ছে আখতারুজ্জামান বলে এক ভদ্রলোক। উনি আসলে ফ্ল্যাটটা ভাড়া করেন এবং বলা হচ্ছে উনি এটার মাস্টার মাইন্ড।
এবং নানান তথ্য আসছে যে খুনিরা যারা আছে এটা 5 কোটি টাকার কন্ট্রাক্টে খুন করা হয়। ওই বাড়িটা ভাড়া করেছিলেন আখতারুজ্জামান, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, তার পাসপোর্ট আমেরিকান এবং পাসপোর্টের ওই নাম্বার দিয়ে করা হয়। বাংলাদেশ থেকে খুনিরা যায়, গিয়ে তাকে খুন করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে আসে, যারা এখন ডিবির হাতে ধরা পড়েছে বলে বলা হচ্ছে। আমরা সত্য মিথ্যা পরে জানবো, বুঝবো, আমাদের সামনে ন্যারেটিভটা এইরকম। এবং আখতারুজ্জামান এরপর নেপাল হয়ে আমেরিকা চলে যান। ব্যাপারটা এইরকম নৃশংসভাবে খুন হওয়া একটা মানুষ খুন হওয়া এবং তাকে এইভাবে তার ডেড বডি টুকরো টুকরো করে ফেলা, মানে কী পরিমাণ জিঘাংসা, প্রতিহিংসা এর সাথে জড়িত আছে। শুধু লাশ গুম করার ব্যাপার না, আমরা সবাই তো চলে গেছে, এমন তো না যে ওটা কারণ নিজের বাসা তাই সে লাশটাকে বের করতে হবে, পারেনি বলে টুকরো টুকরো করে নিয়ে গেছে, গোটা পারেনি বলে। কিন্তু না, এটা একটা ভাড়া বাসা, প্রত্যেকেই চলে গেছে। ডেড বডি ওখানে ফেলে চলে গেলে কিছু আসতে যেত না, কিন্তু ডেড বডিকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এখনও ডেড বডি পাওয়া যায়নি, কোনো একটা টুকরোও পাওয়া যায়নি। এরপর গতকাল থেকেই আসলে কলকাতার বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে নিউজ 18 সম্ভবত এরকম একটা নাম আছে, 18 দিয়ে আমি দেখলাম, খুবই রোমাঞ্চকর শাউট করে করে তারা এই নিউজটা, এই এমপির হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলেন এবং ওখানে প্লেইনলি এই ভদ্রলোককে একজন ক্রিমিনাল, আপাদমস্তক ক্রিমিনাল হিসাবে বলছিলেন। সোজা সাপটা কথা। আজকে বিভিন্ন জায়গায় এভাবে জেনুইন খবর এসছে, যেমন প্রথম আলোতে এসছে, সেটা হচ্ছে এই ভদ্রলোক হয়তো আন্তঃসীমান্ত চোরাচালানের সাথে জড়িত থাকতে পারেন, সোনা চোরাচালানের সাথে জড়িত থাকতে পারেন, হুন্ডির সাথে জড়িত থাকতে পারেন, মানে প্রত্যেকটা অবৈধ ব্যবসার সাথে ইনি জড়িত থাকতে পারেন। তার বিরুদ্ধে 21টা মামলা ছিল যেমন এমপি হওয়ার আগে। ধাপে ধাপে যেটা হয়, আওয়ামী লীগের 3 বারের এমপি, এবং 3টাই হচ্ছে কোনো নির্বাচন না, যেগুলো 14, 18, 24 3 বার উনি এমপি হয়েছেন, যেগুলো কোনো নির্বাচনই না। কিন্তু যেটা হয়, আপনি যখন আওয়ামী লীগ করেন, আপনি যখন আওয়ামী লীগের কাছে ইনএভিটেবল হয়ে ওঠেন, তখন আপনার নামে মামলা টামলা আসলে থাকবে না। এখানে উনি ওনার হলফনামায় এখানে আছে, প্রথম আলোর রিপোর্টে হলফনামায় উনি উল্লেখ করেছেন, কোনোটা থেকে উনি খালাস পেয়েছেন, কোনোটা মামলা উইথড্রন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ভদ্রলোক 2007 সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছিল। 8 সালে সম্ভবত উনি ওই কারণেই নমিনেশন পান না। মানে কেমন লাগে না, ইন্টারপোলের রেড অ্যালার্ট আছে, সেই লোককে নমিনেশন দেবে। 9 সালে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, 9 সালে তাকে ইন্টারপোল, যখন রেড অ্যালার্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, সেই রেড অ্যালার্ট সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং তথ্য, কলকাতার একটা টিভি চ্যানেল আমি জানলাম, ওনাকে পুলিশ ধরতে গিয়েছিল ইন্টারপোলের রেড অ্যালার্টের পরে, ধরার পর ওনার লোকজন পুলিশকে আক্রমণ করে তাকে নিয়ে গেছে। মানে আমরা বুঝতে পারছি উনি কবে থেকে কেমন মানুষ ছিলেন, নিয়ে গেছে তার পুলিশকে হামলা করে। কিন্তু যেটা হলো, আমাদের সামনে আসলো অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো অপরাধের সাথে এই ভদ্রলোক জড়িত, অবৈধ ব্যবসার সাথে জড়িত। এবং আমেরিকা প্রবাসী যে ভদ্রলোক আছেন, আমরা মোটা দাগে যদি এই ন্যারেটিভটা সত্য হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ওই ভদ্রলোকের সাথে তার ব্যবসায়িক সিরিয়াস কোনো দ্বন্দ্ব ছিল। এবং উনিও, যিনি আমেরিকার আখতারুজ্জামান সাহেব, ওনারও ভাই এই কুষ্টিয়াতেই ইনফ্যাক্ট একটা পৌরসভার চেয়ারম্যান। ফলে এদের কোনো স্বার্থের দ্বন্দ্ব এই জায়গাতে আছে। কারণ আমি প্রায় বলি যে আপনার কোনো এলাকায় আপনি আসলে এখন একচ্ছত্র ক্ষমতা চান। আওয়ামী লীগ যে তাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন মানে এমপি মন্ত্রীরা উপজেলা চেয়ারম্যান পদে বসাতে চেয়েছে, তার প্রধান কারণ হচ্ছে যে তারা চায় তার একচ্ছত্র অধিকার লুটপাটের ক্ষেত্রে। যখন অন্য আরেকজন আসে, দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বগুলো এর পেছনে কাজ করে থাকতে পারে। এবং মাফিয়াদের ক্ষেত্রে এটা হয় যে তার বিচরণ বা তার আয়ত্তের এলাকাতে আরেকজন মাফিয়া থাকবে এবং সে বাগড়া দেবে, এটা হতে পারে না। সুতরাং এই ভদ্রলোক ওই দ্বন্দ্বেই জড়িয়েছিলেন এবং সেই দ্বন্দ্বের মাসুল হিসাবে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, খুন করে। খেয়াল করি আমরা, বাংলাদেশের একজন এমপি ভারতে মারা গেছেন ইতিহাসে প্রথমবারের মতো। কতটা ডেসপারেট ওই মানুষগুলো, তাদের প্ল্যান কত ভয়ঙ্কর। যে কয়েকজনকে ধরা হয়েছে, তারা এখানে একসময় যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ছিল, যারা প্রচুর হত্যার রাজনীতি করেছেন, প্রচুর মানুষকে হত্যা করেছেন, তাদের সাথে জড়িত ছিলেন এই ধরনের আলাপ সামনে এসছে। আমি জানি না নিশ্চিতভাবে, কিন্তু তারা কতটা ডেসপারেট, তাদের প্ল্যান কত চমৎকার। কলকাতায় নিয়ে গিয়ে নারীর
টোপ দিয়ে একটা ফ্ল্যাটে নিয়ে সেখানে খুন করে তার ডেড বডিকে এই জায়গায় এরকম করে ফেলা হয়েছে। আমরা বুঝতে পারি কতটা প্রফেশনাল, কতটা অপরাধ, যারা এটা করেছে তারাও কত ভয়ঙ্কর অপরাধ। তার মানে যেটা হয় মাফিয়াদের মধ্যে, দুই মাফিয়ার মধ্যে সংঘাত হয়, সেই সংঘাতের মধ্যে কেউ বাঁচে কেউ মরে, কারণ বেঁচে থাকা মানেই হচ্ছে নিজে অকল্পনীয় পরিমাণ উপার্জন করা, অকল্পনীয় পরিমাণ ক্ষমতা দেখানো। আর যেহেতু এই ভদ্রলোকের পেছনে রিসেন্ট টাইমসে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল, তাই তাকে আসলে হত্যা করাটাই তাদের জন্য হয়তো জরুরি হয়ে পড়েছে, কারণ উনি এমপি এবং এত ইনএভিটেবল, আওয়ামী লীগ তাকে এত ইনএভিটেবল মনে করেছে, পরপর 3 বার তাকে নমিনেশন দিতে হয়েছে। এবং আওয়ামী লীগের নমিনেশন মানে সোফার আপনি নির্বাচিত, সুতরাং সেই নমিনেশন দেওয়া এবং তাকে নির্বাচিত করে আনা হয়েছে, তার মানে কত টাকা উনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দিয়েছেন আমরা বুঝতে পারি। তো সুতরাং তার সাথে আসলে অন্য পক্ষ অন্যভাবে সরিয়ে ফেলা বা চাপ দেওয়ার সক্ষমতা তাদের ছিল না, সুতরাং তারা সেই পথেই গেছে। বটম লাইন হচ্ছে ওটা, এই হত্যা ক্লিয়ারলি প্রমাণ করে যে কথাটা আমরা অনেকেই দীর্ঘদিন থেকে বলছি, বাংলাদেশ জাস্ট একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে বেশ আগে। সেটার খুব চমৎকার প্রদর্শনী, নানান রকমভাবে আমরা এটার প্রমাণ বিভিন্ন ফর্মে পাই, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকজন সক্ষমতার সাথে কাছাকাছি থাকা বা জড়িত লোকজন যা করে তাতে যেমন পাই, কিন্তু এটা আমাদেরকে আরও খুব ক্লিয়ারলি আরেকটা প্রমাণ দিয়ে গেল এবং আমরা নিশ্চিত থাকি